ডিফারেন্সিয়েশন আগে তো আমি লিখে রাখি। এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা পড়ার আগে তোমাদের কতগুলো জিনিস সম্বন্ধে জানতে হবে, দ্যাট ইজ ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল অ্যান্ড হোয়াট ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? যে যা জানো একটু বলো, হোয়াট ইজ কনস্ট্যান্ট বলো। কনস্ট্যান্ট বলতে কি বোঝো? এনি ওয়ান অফ ইউ? হুইচ ইজ ফিক্সড, কনস্ট্যান্ট। ইয়েস, ভ্যালু। ইয়েস, একদম, অ্যাবসলিউটলি। যার ভ্যালুটা কনস্ট্যান্ট, and everything is constant which is not changeable. ধরো একটা কোনো জিনিসের ভ্যালু, ধরো k এর ভ্যালু 5, this is constant, it is not changeable, it is absolutely constant। এবং আরেকটা জিনিস কি, it does not depend on anything, any other thing, এই জিনিসটা অন্য কারোর উপর ডিপেন্ড করে না, so this is constant। এটাই কনস্ট্যান্টের একদম রিয়েল, খুবই ইজি মানে। আচ্ছা, হোয়াট ইজ ভ্যারিয়েবল? এটা গেল কনস্ট্যান্ট। হোয়াট ইজ ভ্যারিয়েবল বলো। এই আস্তে আস্তে ডিফারেন্সিয়েশনে ঢুকছে। হোয়াট ইজ ভ্যারিয়েবল? এনি ওয়ান অফ ইউ? যে যার মনে হচ্ছে, যদি এই ভ্যারিয়েবল কথাটা কেউ আগে নাও শুনে থাকো, চিন্তা করতে হবে না, এখন এটা দেখে যা মনে হচ্ছে সেটাই বলো। কনিষ্ক, অর্ক, সাগ্নিক, বিশ্বজিৎ, হোয়াট ইজ ভ্যারিয়েবল বলো। বলো, হ্যাঁ বলো। দ্য নাম্বার, বুঝলাম না, দ্য নাম্বার কোএফিসিয়েন্ট বলতে? দেখো, ভ্যারিয়েবল মানে যে কোনো জিনিস। আচ্ছা, সাগ্নিক কি বলছিলে শুনি? দেখো, কনস্ট্যান্টের জাস্ট অপোজিট। কনস্ট্যান্ট মানে কি? আমরা প্র্যাকটিস করেছি এক্স ধরে ওয়াই ধরে, সেই সেই ইজি বলছো এত। কনস্ট্যান্ট মানে কি? ধরো কে ইজ ইকুয়াল টু 5, মানে এটা ফিক্সড, ইট ইজ নট চেঞ্জেবল, চেঞ্জ হবে না। ভ্যারিয়েবল মানে কি? হুইচ ক্যান ভ্যারি। ধরো এক্স ইকুয়াল টু সামথিং ধরেছো, এবার এটার ভ্যালুর পার্সপেক্টিভে দেখো, যেমন কনস্ট্যান্টের ভ্যালুটা ফিক্সড, বাট একটা ভ্যারিয়েবলের ভ্যালু বা ভ্যারিয়েবলের ম্যাগনিটিউড, ইট ইজ নট কনস্ট্যান্ট, ইট ইজ চেঞ্জেবল। বা তুমি এটাকে লিখতে পারো নট কনস্ট্যান্ট, মানে ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ধরো এক্স এর ভ্যালু কখনো 5, কখনো 6, কখনো -3, কখনো 2, it is changeable, it is changing every time। So the thing whose value always changes is called variable, আর কিছু না। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে, yes or no? ক্লিয়ার? যেমন একটা উদাহরণ বলে রাখি, ধরো তুমি এখানে, সবাইকেই আজকে গ্রাফ করতে হবে, y অ্যাক্সিস, x অ্যাক্সিস। তুমি যদি x অ্যাক্সিস বরাবর যাও, ইফ ইউ আর ট্রাভেলিং, ধরো তুমি এই অ্যাক্সিস বরাবর হেঁটে হেঁটে যাচ্ছ, এই লাইন বরাবর যাচ্ছ, দেন হোয়াট উইল চেঞ্জ বলতে পারো? এক্স এর ভ্যালু চেঞ্জ হবে। এইখানে এক্স এর ভ্যালু ধরো 1, এই পয়েন্টে 2, এই পয়েন্টে 3, এই পয়েন্টে 4। তার মানে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করো, দেন হোয়াট উইল চেঞ্জ? দ্য ভ্যালু অফ এক্স চেঞ্জ। সো হিয়ার এক্স ইজ ভ্যারিয়েবল। চেঞ্জ হচ্ছে কিনা, যখন তুমি হাঁটতে হাঁটতে এখানে আসবে তখন এক্স এর ভ্যালু 1, যখন এখানে আসবে 2, এক্স এর ভ্যালু 3। সো হিয়ার এক্স ইজ ভ্যারিয়েবল। ইয়েস অর নো? সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে হবে। হয়ে গেল? ক্লিয়ার? আর আরো অনেক আরো অনেক জিনিস আমি বলবো এখানে, আরো অনেক জিনিস বলবো। তো ভ্যারিয়েবল মানে যে যার ভ্যালুটা অলওয়েজ চেঞ্জ হতে পারে, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। আর কনস্ট্যান্ট মানে দ্য ভ্যালু অফ থিং হুইচ ইজ কনস্ট্যান্ট, হুইচ ডাজ নট চেঞ্জ।
এটা একটা গেল বেসিক ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট। এটা আগে বুঝতে হবে। এত অব্দি ক্লিয়ার? আস্তে আস্তে বুঝতে হবে। নাও উইল গো ইনটু দ্য ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল। ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল এবার আমাদের মানে যা কিছু আলোচনা হবে সব ভ্যারিয়েবল নিয়ে। ভ্যারিয়েবল দু ধরনের হয়, একটা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর একটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যেই দেখো ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বোথ আর টাইপ অফ ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যেটা নিজের মতো করে ভ্যারি হয়ে যায়, যেটা নাকি অন্য কোনো জিনিসের উপর ডিপেন্ড করে না। দ্য ভ্যারিয়েবল, আমি এটার এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবে। দ্য থিংস, যেই ভ্যারিয়েবলটা নাকি নিজের মতো করে চেঞ্জ হয়, যেটা নাকি অন্য কোনো জিনিসের উপর ডিপেন্ড করে ভ্যারি করে না, সেটাকেই বলবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি হবে? দ্য থিংস, যার ভ্যালুটা, যেই ভ্যারিয়েবলটা নাকি অন্য কিছুর উপর ডিপেন্ড করে ভ্যারি করে, যার ভ্যালুটা যে চেঞ্জ, দুই ক্ষেত্রেই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি, এর ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে সেটা অন্য কারোর উপর ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে ভ্যারি করছে, সো ইট ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বোঝা গেল? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো, স্বস্তিকা এন্ড অল অফ ইউ। এইবার একটা উদাহরণ না দিলে তোমাদের এটা ক্লিয়ার হবে না। একটু দাঁড়াও বলছি, এক্সাম্পলটা বইয়ে নেই তোমাদের, আমি বলছি দাঁড়াও। দুটো উদাহরণ দেবো, একটা হচ্ছে খুবই বেসিক লেভেলে, লোকাল লেভেলে, আর একটা হচ্ছে একটু গ্লোবাল লেভেলে। গ্লোবাল মানে একটু মার্কেটের লেভেলে, মানে ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ। একটা লোকাল লেভেলে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের পিকচারটা ক্লিয়ার হবে। এখন যেমন নাকি রিসেন্ট সামার গেল, বর্ষা, রেইনি সিজন চলে আসলো, তো গরমকালে তোমাদের একটা ভালো, সবাই একটা ইন্টারেস্টিং জিনিস আমরা খাই, ফ্রুট, সেটাকে বলা হয় ম্যাঙ্গো। তাই তো? আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি। এর জন্য গরম আসলে আমরা, সামার আসলেই মনে হয় কত দিনে ম্যাঙ্গো মার্কেট থেকে এনে খাবো। এবার এক সেকেন্ড দাঁড়াও। ম্যাঙ্গোর ক্ষেত্রে আমরা জানি এক এক বছর, এই বছরও তোমরা এক্সপিরিয়েন্স করেছো বা শুনেছো বাবা কাকা বা বড়দের মুখে, কেউ যদি বাজারে মার্কেটে গিয়ে থাকো, এবছর ম্যাঙ্গোর দাম অনেক হাই ছিল পার কেজি, তাই তো? ম্যাঙ্গোর উদাহরণ তোমাদের আগেও আমি বলেছি, কি মনে আছে কোন ক্ষেত্রে বলেছিলাম? যারা ইলেভেনে পড়ো, সেটা হচ্ছে ওই হোয়াট ইজ দ্য ক্যারেক্টার, কি একটা জানি বলেছিলাম তোমাদের ইউনিট সিস্টেম পড়া থেকে। ইয়েস, থ্যাংক ইউ, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ইউনিট পড়া থেকে। তো সেক্ষেত্রে ম্যাঙ্গোর একটা উদাহরণ আছে। তো এখানে দেখো, এখন যেটা বলছি, ধরো ম্যাঙ্গোর রেট, মানে প্রাইস এবছর অন্য বছরের থেকে জেনারেলি খুব হাই ছিল। অন্য বছর হয়তো 30 রুপিস 40 রুপিস পার কেজি পাওয়া যায়, এবছর সেটা 90 রুপিসের নিচে নামেই নেই, 80 রুপিস ম্যাক্স মিনিমাম। সব জায়গাতে 80 রুপিস 100 রুপিস পার কেজি এরকম গেছে। তো এই যে প্রাইস অফ দ্য ম্যাঙ্গো, এটা কিন্তু দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, খুব মন দিয়ে শুনবে এক্সাম্পলটা। প্রাইস পার কেজি বা প্রাইস যদি বলে একই ব্যাপার, এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এক নম্বর কিসের উপর? প্রোডাকশনের উপর। মেইনলি ধরো আমি এটা বলছি, মেইনলি প্রোডাকশনের উপরই ডিপেন্ড করে, আমি দুটো উদাহরণ আনছি। মেইনলি প্রোডাকশনের উপরই ডিপেন্ড করে। যে বছর যত বেশি, এটা হচ্ছে ইকোনমিক্স এর ব্যাপার, কিন্তু তোমরা বুঝবে, ধরো কোনো জিনিস মার্কেটে অ্যাভেলেবিলিটি প্রচুর আছে, প্রচুর পরিমাণে মার্কেটে প্রোডাকশন হয়েছে, সেই জিনিসটার দাম কম হবে না বেশি হবে বলতে পারো?
কম হবে। ইয়েস, কারণ সেখানে মার্কেটে প্রচুর জিনিস আছে, কেনার লোকের সংখ্যা কম, বা যতটা ডিমান্ড তার থেকে সাপ্লাই বেশি আছে, তো তখন দাম ন্যাচারালি কমে যাবে। তো গত বছর দাম আমের দাম 10 রুপিস, 20 রুপিস এরকম গেছে, কি 30 রুপিস গেছে, কারণ কি প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে। সো প্রাইস বা প্রাইস পার কেজি, বা এটাকে যদি তুমি প্রাইসই বলো একই ব্যাপার, প্রাইসটা কিন্তু গত বছর অনেক কম ছিল। তার কারণটা হচ্ছে কি, প্রাইস প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। সেখানে দেখো প্রোডাকশন কতটা পরিমাণ আম তৈরি হবে, এটা কি হয়, এটা নেচারের উপর ডিপেন্ড করে, প্রকৃতির উপর। কোনো বছর ধরো, আগের বছর ধরো আমফান হয়েছিল, বা কোনো ঝড় হলে বিশাল পরিমাণ ন্যাচারাল, মানে মানে কি বলবো, ঝড় বৃষ্টি হলে বা শিলাবৃষ্টি যেন উপর থেকে বরফ পড়ে, বাংলায় শিলাবৃষ্টি বলে, ইংলিশের টার্মটা আমার এখন রাইট নাও মনে পড়ছে না। তো সেসব হলে, ঝড় হলে, শিলাবৃষ্টি হলে আম অনেক পড়ে যায়, গাছ থেকে পড়ে যায়। এবার আম যদি ম্যাচিওর হওয়ার আগেই, মানে ম্যাঙ্গো যদি মানে পাকার আগেই পড়ে যায়, তাহলে তো আর জিনিসটা আর ম্যাচিওর হওয়ার সময় পাচ্ছে না, যে পেকে মিষ্টি হবে তখন খাবে। তো ন্যাচারালি সেই ক্ষেত্রে প্রোডাকশন কমে যায়। একদম শুরুর দিকেই যদি খুব ঝড় হয়, তাহলে আম সবে আসার আগেই ওইগুলো পড়ে যায়, তখন আম প্রোডাকশন হবে না। সেখানে দেখো, মেনলি প্রাইস পার কেজি ডিপেন্ড করছে প্রোডাকশনের উপর। তো খুব মন দিয়ে দেখো, এই দুটোই কিন্তু ভ্যারিয়েবল, প্রাইসটাও ভ্যারিয়েবল, প্রোডাকশনটাও ভ্যারিয়েবল। কারণ কোনো বছরই কি তুমি প্রাইসটা ফিক্সড পাও? এই বছর তুমি যত দামে পেয়েছো ম্যাঙ্গো, পরের বছর তো সেই দামে নাও পেতে পারো, এবং এটা হয় না, ন্যাচারালি কম বেশি হয়, তাই তো? ইয়েস অর নো? এবং প্রোডাকশনটাও কিন্তু ভ্যারিয়েবল। এই বছর যত পরিমাণ আম তৈরি হয়েছে, গত বছর কি ঠিক তত পরিমাণই আম প্রোডাকশন হয়েছে? হয়নি। এবং নেক্সট ইয়ারেও কিন্তু সেই পরিমাণ হবে না। এটা বুঝতে পারছো? তো যে জিনিসটাই কনস্ট্যান্ট না, দ্যাট ইজ ভ্যারিয়েবল। এটুকু নিশ্চয় এতক্ষণ বুঝেছ? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? দ্য থিংস হুইচ ইজ নট কনস্ট্যান্ট ইজ ভ্যারিয়েবল। একদম বেসিক পার্টি লেভেলে যদি বুঝতে চাও, তাহলে এটা বাংলা কথা। এটা এখানে দেখো, প্রাইস ইজ অলসো চেঞ্জিং ইয়ার টু ইয়ার, অ্যান্ড প্রোডাকশন ইজ অলসো চেঞ্জিং ইয়ার টু ইয়ার। পয়েন্ট টু বি নোটেড, প্রাইস ডিপেন্ডস অন প্রোডাকশন। প্রাইস যেটা ভ্যারিয়েবল, ইট ইজ আ ভ্যারিয়েবল, and production it is also variable, because these two are not constant, so it is variable. But এই প্রাইসটা কি হচ্ছে, প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে। সো প্রাইস ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। Price depends on production, but production is independent variable. Independent variable in the sense of which production does not depend on price. কতটা আম তৈরি হবে এক বছরে, সেটা কি দামের উপর ডিপেন্ড করে? ইয়েস অর নো? নট এট অল। এই বছর কতটা আম তৈরি হবে, সেটা এবছর কতটা দাম হচ্ছে তার উপর তো ডিপেন্ড করছে না। সবাই বুঝতে পারছো? রশনি, বুঝতে পারছো রশনি? সো ইট ইজ, প্রাইস ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা কার উপর ডিপেন্ড করছে না, প্রোডাকশনের উপর। বাট প্রোডাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, প্রোডাকশন নিজের মতো চেঞ্জ হচ্ছে। প্রোডাকশন অনেক কারণে চেঞ্জ হতে পারে, যে বললাম ঝড় বৃষ্টি ইত্যাদি। তো আমার এখানে দুটো ভ্যারিয়েবল আলোচনার বিষয়, একটা হচ্ছে প্রাইস আর একটা প্রোডাকশন। প্রোডাকশন, এই যে ইন্ডিপেন্ডেন্ট বলছি, ইন দ্য সেন্স অফ হোম, প্রোডাকশন যদি এর উপর ডিপেন্ড করতো তাহলে এটা ডিপেন্ডেন্ট হতো, কিন্তু প্রোডাকশন তো প্রাইসের উপর ডিপেন্ড করছে না। সো প্রোডাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ও নিজের মতো চেঞ্জ হচ্ছে। তো কি কারণে ভ্যারিয়েবল হচ্ছে, সেই কারণটা জানো, ঝড় বৃষ্টি, ন্যাচারাল ক্যালামিটিস ইত্যাদি হলে প্রোডাকশন কম হয়। তো যেহেতু প্রোডাকশনটা প্রাইসের উপর ডিপেন্ড করছে না, সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর প্রাইসটা যেহেতু প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে, সো ইট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এত অব্দি ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। তাহলে এই ক্ষেত্রে হোয়াট ইউ ক্যান ক্যালকুলেট, যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, প্রাইসটা ডিপেন্ডেন্ট। এবার আমি এখানে লিখছি, প্রাইস ডিপেন্ডস অন প্রোডাকশন। এবার দেখো,
যেহেতু প্রাইসটা প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে, so you can easily find out or you can calculate rate of price with respect to production. উইথ রেসপেক্ট টু প্রোডাকশন, এটা মানে কি? ধরো এবছর একটা জায়গায়, একটা কথার কথা উদাহরণ বলছি, একটা বাগান আছে বা একটা জঙ্গল আছে যেখানে আম তৈরি হয়, আমের গাছ আছে, প্রোডাকশন হয়। দেখা গেছে ধরো 100 কুইন্টাল বা 1000 কেজি, যাই বলি 1000 কেজি আম যদি তৈরি হয়, তাহলে টোটাল প্রাইস দাঁড়ায় বা পার কেজি প্রাইস দাঁড়ায় 50 রুপিস। 1000 কেজি আম তৈরি হলে পার কেজি প্রাইস দাঁড়ায় 50 রুপিস। কোনো বছর 2000 কেজি আম তৈরি হয়েছে ওই একই জায়গার থেকে, তখন দেখা যাচ্ছে ওর প্রাইসটা দাঁড়াচ্ছে 30 রুপিস। তাহলে এই ক্ষেত্রে তুমি কতটা প্রাইস চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ প্রাইস, কি বললাম? রেট অফ, এখানে চেঞ্জ বলতে পারি, রেট অফ চেঞ্জ ইন প্রাইস উইথ রেসপেক্ট টু প্রোডাকশন তুমি বার করতে পারো। বুঝতে পারছো? দেখো কতটা প্রোডাকশন চেঞ্জ হয়েছে ক্ষেত্রে, 2000 মাইনাস 1000, আচ্ছা এটাকে আমি একটু কমিয়ে দিই তাহলে বুঝতে পারবে। বলা 1500 কেজি। তাহলে এই ক্ষেত্রে প্রোডাকশন চেঞ্জ কতটা হয়েছে, কতটা প্রোডাকশন বেড়েছে? 500 কেজি। 500 কেজি বাড়লে ওর বা 500 কেজি চেঞ্জ হলে যেটা দেখতে পাচ্ছ, প্রাইস কতটা ড্রপ হচ্ছে, 20 রুপিস। তাহলে তুমি কি করতে পারো, তুমি বার করতে পারো রেট অফ চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ ইন প্রাইস, রেট অফ চেঞ্জ ইন প্রাইস। রেট অফ চেঞ্জ ইন প্রাইস, কতটা রেট চেঞ্জ হয়েছে, 20 রুপিস কমেছে মানে চেঞ্জ হয়েছে, বাই কতটা চেঞ্জ হয়েছে প্রোডাকশন, 1000 থেকে 1500 মানে 500, এটা বার করতে পারো। বুঝতে পারছো মানে কি? যেটা কিনা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা কিনা ডিপেন্ডেন্ট, এটা উপরেরটা কি প্রাইস চেঞ্জ, সেটা কি দেখো প্রাইস চেঞ্জ হচ্ছে ডিপেন্ডেন্ট, মানে ওপরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তুমি লিখতে পারো। এর আরো ম্যাথমেটিক্স দিয়ে বোঝাবো। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওপরে লিখতে পারো, নিচে লিখতে পারো, নিচে থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। উদাহরণ দেবো আমি আরো, চিন্তা করতে হবে না। তার মানে কি, ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে ডিপেন্ডেন্টের চেঞ্জ কত তুমি বার করতে পারো, একই না? তুমি ডিপেন্ডেন্টের মানে ইন্ডিপেন্ডেন্টের রেসপেক্টে ডিপেন্ডেন্ট কত কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা বার করতে পারো। কেন? বিকজ এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ড করে, এই জন্যই এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু দিস বার করতে পারো। কিন্তু কখনোই কিন্তু তোমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু ডিপেন্ডেন্ট এটা বার করতে পারো না। এটা খেয়াল করেছো? মানে এই জায়গাটাই বোঝার মেন ডিফারেন্সিয়েশন, যেখানে কোথাও পাবে না। মানে এই ক্ষেত্রে ধরো তুমি যদি বার করতে চাও, নিচের রুপিসটা রাখো, নিচের চেঞ্জ ইন রুপিস, আর উপরে তুমি লিখছো কতটা প্রাইস, কতটা অ্যামাউন্টে প্রোডাকশন হয়েছে, এটা করতে পারো না। ইউ ক্যান নট ডু দিস। এটা মানেটা হবে কি বলতো? তুমি কি বার করছো, চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। উপরেরটা কি ইন্ডিপেন্ডেন্ট, প্রোডাকশনটা তো ইন্ডিপেন্ডেন্ট। আরো করাবো, চিন্তা নেই, এটা একটু বোঝার চেষ্টা করে আমি বলবো। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা মানে কি, ইন্ডিপেন্ডেন্ট কতটা চেঞ্জ, ইউ আর ক্যালকুলেটিং চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট উইথ রেসপেক্ট টু ডিপেন্ডেন্ট, এটা তুমি বার করতে পারো না। কারণ ইন্ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্টের উপর ডিপেন্ডই করছে না, তুমি কি করে বার করবে? বুঝতে পারছো? অল অফ ইউ, অর্ক অ্যান্ড অল অফ ইউ, একটু রিপ্লাই দেবে। এরপরে আরো এক্সাম্পল দেবো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। অর্ক বুঝতে পারছো, যে আজকে নতুন আছে, অর্ক দেবনাথের কথা বলছি। আমরা এটা বার করতে, এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য। যেটা ডিপেন্ড করছে, এটা অ্যাকচুয়ালি তুমি কি বার করছো, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্টের উপর কিভাবে ডিপেন্ড করছে সেইটা তুমি বার করছো।
You can calculate this. এটা কি ক্যালকুলেট করছে, হাউ মাচ দিস ভ্যারিয়েবল ডিপেন্ডস অন দিস, সেটা কারণ এটা তো এর উপর ডিপেন্ড করছে, তুমি এটা বার করতে পারো কিন্তু এইটা বার করতে পারো না, এটা তুমি উল্টোটা হয়ে যাচ্ছে, তুমি তার মানে এখানে বার করছো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ডিপেন্ডেন্টের উপর কিভাবে কারণ ইন্ডিপেন্ডেন্ট এর উপর ডিপেন্ডই করে না, তুমি কি এটা এই জিনিসটা পুরো ইউজলেস, ফ্রুটলেস এবং লজিকলেস, লজিক ইললজিক্যাল, তো এটা হয় না। এটা একটা উদাহরণ দিলাম। জয়িতা, রশনি, সবাই বুঝতে পারছো? কনিষ্ক, ওকে। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। কারণ এইগুলো হচ্ছে পুরো এক্সাম্পলের উপর ডিপেন্ড করছে, ম্যাথামেটিক্সটা খুব সোজা, বুঝে যাবে। আরেকটা উদাহরণ ধরো মোবাইল। মোবাইলের নিশ্চয়ই সবার ফ্যাসিনেশন আছে, মোবাইল, নতুন মোবাইল কিনতে ইচ্ছা করে, এখন এখানে কে কে আছো নতুন মোবাইল কিনতে ইচ্ছা, মোবাইল ট্যাব। আচ্ছা হ্যাঁ সৃজিতা, এটা তোমাদের এক্সট্রা ক্লাস, আজকে তোমাদের সৃজিতাকে বলছি, এবং যারা টুয়েলভের, আজকে 12, 11 একসাথে করে দিয়েছি আমি, কারণ টুয়েলভের স্টুডেন্টদের বলেছিলাম তোমাদের যেরকম ক্লাস ওই 8:30 থেকে হওয়ার কথা সেটা হবেই, তার আগে এই ক্লাসটা আমি নিচ্ছি, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমাদের অনেকেরই কনসেপ্টে গন্ডগোল আছে, সেটা ক্লিয়ার করার জন্য। তো রেকর্ডিং আমি এটা দিয়ে দেবো। আর মোবাইল নতুন কিনতে ইচ্ছা করে সবারই মোটামুটি আছে, কোন ব্র্যান্ড সবচেয়ে ভালো লাগে একটু আলোচনা করি তাহলে। ভিভো। আমার যেমন সব অনেক মোবাইল টেস্ট করেছি, আমার খুব ভালো লাগে এখন পোকো, পোকো মোবাইলটা খুব ভালো লাগে। হ্যাঁ বুঝতে যা, কি সেট ওটা পোকোর? পোকো মানে পোকো X3, হ্যাঁ পোকো X3। আচ্ছা এইটা, আচ্ছা আমার এটা হচ্ছে, আমার দুটো মোবাইলই পোকোর, খুব ভালো সার্ভিস দিচ্ছে, যাই হোক আমার একটা হচ্ছে পোকো এক্স, দুটোই পোকোর, পোকো X3 একটা। আচ্ছা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি লাকের ওপর, ইলেকট্রনিক জিনিসটা, মোবাইল লাকের ওপর, কার কখন কি খারাপ বেরিয়ে যাবে কিছু বলা যায় না। আরেকটা আছে পোকো C31, যাই হোক এই এই পোকো, এগুলো হচ্ছে সব তোমাদের, এখন এগুলো সব মেড ইন ইন্ডিয়া হয়ে গেছে, ইন্ডিয়া তৈরি হয়, আগে ছিল না কিন্তু এখন মেড ইন ইন্ডিয়া সব হয়ে গেছে। মানে এগুলো যে চিপ গুলো আছে, চিপ মাদারবোর্ড এবং চিপ লেভেলের যেগুলো, সেগুলো সব এখন ইন্ডিয়াতেই মানে অ্যাসেম্বলিং হয়, ইন্ডিয়াতেই অ্যাসেম্বলিং হয়, আগে চায়নাতে হতো, আগে দেখবে লেখা থাকতো মেড ইন চায়না, কিন্তু এখন যার মোবাইল সব মেড ইন ইন্ডিয়া হয়। তো যাই হোক এখানে যেটা তোমাদের একটু বলে রাখি, ব্র্যান্ড এগুলো সবই কিন্তু এমআই ব্র্যান্ডের আকারে, এমআই ব্র্যান্ডের আকারে, এমআই ফোন বলে না, এমআই এর মোবাইল, তো দুটো আছে, এমআই এর আন্ডারে দুটো আছে, পোকো আছে আর রেডমি, রেডমি, এই দুটোই শুধুমাত্র আমি যতদূর জানি এমআই এর আন্ডারে, আর কোনো কিছু নেই। ভিভো বা তারপরে আরো যেগুলো আছে ওগুলো কিন্তু এমআই এর আন্ডারে না, এমআই এর আন্ডারে এমআই এর ফোন যদি বলো তাহলে দুটো আছে, পোকো আর রেডমি, তো দুটোই অনেক সময় ফাংশন, ফাংশনিং অনেক কিছু এক টাইপের। আমি যদিও প্রেফার করি দুটো একই ব্র্যান্ডের মোবাইল রাখতে, তাহলে কি হ্যান্ডেল করতে সুবিধা হয়, ধরো একটা ধরো পোকো বা একটা স্যামসাং বা একটা রেডমি আর একটা স্যামসাং, তখন অসুবিধা হয় হ্যান্ডেল করতে, কারণ দুটোর তো দুটো মেকানিজম, ওই জন্য আমি একই জিনিস রাখি। যাই হোক আমার লাকিলি এখন অব্দি ভালো চলছে, কোনো অসুবিধা হয়নি। মাঝে মাঝে তো সব ফোনই হ্যাং করে টুকটাক, কিন্তু স্যামসাং শুনেছি খুব হ্যাং করে, আমার নিজের বন্ধুদের দেখা স্যামসাং খুব হ্যাং করে, ওই জন্য আমি ওটা নিইনি এখনো, আমার খুব ইচ্ছা ছিল স্যামসাং, যাই হোক। তো যেটা বলছিলাম যে মোবাইল ফোন, ধরো মোবাইল ফোন বাইরের থেকে বিদেশ থেকে আসে, কারণ এই যে পার্টস গুলো আছে যে অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ায়, চিপ গুলো তো ম্যাক্সিমামই চায়না থেকে আসবে বা আমেরিকা থেকে আসবে, তুমি ধরো মোবাইল কম্পিউটার যাই বলো, ল্যাপটপ,
এইগুলোর ম্যাক্সিমামই আমাদের কারখানা আছে, কিন্তু সেই চিপ লেভেল যেগুলো নাকি তোমাদের দেখতে পারবে টিভিতে, মাদার বোর্ড যেটা বললো বা চিপ, চিপ ম্যানুফ্যাকচারিং, এগুলো সব বিদেশ থেকে আসে, ফরেন কান্ট্রি থেকে আসে ম্যাক্সিমামই। কারণ অনেক কিছুই আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং এর ইনফ্রাস্ট্রাকচার নেই, অ্যাসেম্বলিংটা হয়ে যায় না। কিন্তু বেসিক প্রসেসর বা একটা কম্পিউটারে কি থাকে দেখেছো হয়তো, ল্যাপটপে বা মাদার বোর্ডের মাঝখানে একটা এরকম ছোট্ট একটা প্রসেসর থাকে, দেখেছো? প্রসেসর কিনতে পাওয়া যায় আলাদা করে, দেখেছো কেউ কম্পিউটারের প্রসেসর? নিশ্চয়ই গুগলে সার্চ দিয়ে পাবে। এই প্রসেসরটারই মেন দাম। এগুলো i3 হয় এখন, যেমন কোর i9 আরো প্রচুর এসছে, i3 i9 প্রচুর প্রসেসর এসছে। তো এগুলোর কি হয়, এগুলো ম্যাক্সিমামই প্রসেসর কিন্তু এখানে তৈরি করার অ্যাডভান্স লেভেলে। ধরো আমেরিকায় এখন যেই প্রসেসরটা তৈরি হচ্ছে খুব দামি, সেটা ইন্ডিয়া তৈরি হতে হয়তো আগামী 4-5 বছর লাগবে, তারপরে সেটা ইন্ডিয়ার মার্কেটে আসবে। এটা হয় ট্রেন্ড, এটা তোমাদের জেনে রাখা দরকার। যেই মোবাইলটা এখন খুব আমেরিকায় চলছে কি অন্য দেশে চলছে, সেটা ইন্ডিয়ায় আসতে হয়তো 2-3 বছর পরে আসবে। এখন আর ইন্ডিয়ায় এখন যে মোবাইলটা চলছে ধরো খুব রেঞ্জ, যেমন নাকি পোকো X3 বা স্যামসাং এর কোনো লেটেস্ট মডেল এখন চলছে, ওটা কিন্তু বাংলাদেশে বা শ্রীলঙ্কায় কয়েকদিন পরে আসবে, এটা মাথায় রাখবে। যেমন নাকি দেখবে কদিন আগে আমাদের এখানে খুব, কদিন আগে না 4-5 বছর আগে আমাদের ইন্ডিয়ায় খুব পপুলার ছিল মাইক্রোম্যাক্সের মোবাইল, মনে আছে? আমরাও সবাই ইউজ করেছিলাম। এই মাইক্রোম্যাক্সের মোবাইল খুব ইন্ডিয়ার পপুলার ছিল। এই মাইক্রোম্যাক্সের মোবাইল ঠিক কদিন আগে, মানে আমাদের এখানে হয়তো পপুলার ছিল 6 থেকে 7 বছর আগে, 6 or 7 years বিফোর মাইক্রোম্যাক্সটা খুব ইন্ডিয়া চলতো, তাই তো? এই মাইক্রোম্যাক্সটা গত 2 বছর কি 3 বছর আগে পপুলার হয়েছে বাংলাদেশে। মানে এই ট্রেন্ডস, মডার্ন সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আমেরিকা বা চায়না ধরে চলছে, সেটা তারপরে আসছে ইন্ডিয়ায় আসতে 2 বছর লাগবে, 2-3 বছর। তারপর ইন্ডিয়া থেকে বাংলাদেশ বা ইনফেরিয়ার কান্ট্রি যেগুলো ইন্ডিয়ার রেসপেক্টে, এটা তো অনুন্নত দেশ, এবং কালচারের দিক থেকেও ইন্ডিয়ার থেকে অনেকটা পিছিয়ে। সব দিক দিয়ে কালচার বলো, ডেমোক্রেসি বলো, পিস বলো, সব দিক দিয়েই বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের তো কথাই নেই, পাকিস্তান তো কোনো লেভেলেই নেই, সবাই জানো হয়তো, টেরোরিস্ট কান্ট্রি প্রায়। তো এই বাংলাদেশেও টেরোরিজম প্রচুর আছে, বাংলা কথা সবাই জানো, এটা বলার অপেক্ষা রাখে না, শান্তি পিস বলে কিছু নেই। তো মানে পিছিয়ে আছে এই কান্ট্রি গুলো। তো ইন্ডিয়া এখন যেটা যেই মোবাইলটা পপুলার, সেটা বাংলাদেশে যেতে অনেক সময় লাগবে, 2-3 বছর পরে ওখানে যাবে। তো এই হচ্ছে ট্রেন্ড। এবার যেটা অনেক কিছু এক্সট্রা বলা হলো, চিপ, যেটা চিপ, যে কোনো জিনিস তৈরি হতে সেটা বাইরের থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে, ইন্ডিয়ায় তৈরি হয় না। তো যে কোনো জিনিসের কস্ট, ধরো একটা ল্যাপটপ বা কম্পিউটার তৈরি হচ্ছে, এটার কস্ট ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। তোমার ইন্ডিয়ায় কতটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা অ্যাসেম্বলিং হচ্ছে, আর ডিপেন্ড করে এক্সপোর্টের উপর। এক্সপোর্ট বলবো না, সরি, ইম্পোর্টের উপর। কোনো জিনিস যখন বাইরের দেশ থেকে আসে ইন্ডিয়ায়, তখন সেখানে দেখবে একটা ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়, জানো? ইম্পোর্ট ট্যাক্স, এর সামনে একটা রিপ্লাই দেবে। ইম্পোর্ট মানে কি, বাইরের দেশ থেকে যে জিনিসটা আমাদের দেশে আসছে, সেক্ষেত্রে ইম্পোর্ট, সেটাকে ইম্পোর্ট বলে, তাই তো? জানো তো এটা? আর ইন্ডিয়ার থেকে ধরো ইন্ডিয়ায় কোনো জিনিস প্রোডাকশন হলো, সেটা বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে, সেটাকে বলা হয়, যে বাইরের দেশে যায় সেটাকে এক্সপোর্ট বলা হয়। তো এই যে চিপটা বাইরের থেকে ইন্ডিয়া আসছে, তার জন্য আমাদের দেশকে যে জিনিসটা আসে, যে কোম্পানি নিয়ে আসছে, বা যদি গভর্নমেন্টও নিয়ে আসে, ওই জন্য ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়। তার মানে দেখো, কম্পিউটারের প্রাইসটা ডিপেন্ড করছে কার উপর? ইম্পোর্ট ট্যাক্স। এই জন্য দেখবে গ্লোবাল মার্কেট স্লো ডাউন হলে, গ্লোবাল রিসেশন বা গ্লোবাল মার্কেটে যদি একটু হয়, আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলোর দামও দেখবে ভ্যারি করে যায়। খেয়াল করে দেখবে ভ্যারি করে যায়। কারণটা কি? ইম্পোর্ট ট্যাক্সটা ভ্যারি করে যাচ্ছে। যদি বাইরের দেশের ইকোনমিক অবস্থা খারাপ হয়ে যায়, ধরো আমেরিকার ইকোনমিক অবস্থা খারাপ, কি চায়নার খারাপ, যেখান থেকে আমাদের বেশি জিনিস আসছে, সেই ইম্পোর্ট ট্যাক্সটা যদি বেড়ে যায়, ধরো আমেরিকার থেকে আমাদের ম্যাক্সিমাম চিপ আসছে, এবার আমেরিকার ফিনান্সিয়াল অবস্থা খারাপ, ডাউন হয়ে গেছে, তখন তারা করবে কি, ইম্পোর্টটা বাড়িয়ে দেবে, বেশি টাকা তোলার চেষ্টা করবে মার্কেট থেকে। এবার ইম্পোর্ট যদি বেড়ে যায়, তাহলে আমাদের বেশি ট্যাক্স দিয়ে জিনিসটা আনতে হচ্ছে বাইরের দেশ থেকে। তো কম্পিউটারের যে জিনিসটা তৈরি হচ্ছে, কম্পিউটার বা মোবাইল যাই বলো, আমি যেমন কম্পিউটার দেখাচ্ছি, এর দামটাও বেড়ে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো তার মানে দেখো, ইম্পোর্ট ট্যাক্স, ইট ইজ অলসো ভ্যারিয়েবল, ইট ইজ নট কনস্ট্যান্ট।
it is also variable, and computer price it is also variable. কম্পিউটারের দামটা ভ্যারিয়েবল। এই কম্পিউটার দামটা কার উপর ডিপেন্ড করছে? ইম্পোর্ট ট্যাক্সের উপর। তো ইট ডিপেন্ডস অন ইম্পোর্ট, সো ইট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, as it depends on import. But import, it is independent variable. Independent in the sense of whom? যে এইটা কিন্তু ইম্পোর্ট ট্যাক্সটা কম্পিউটারের দামের উপর ডিপেন্ড করে না। তোমার একটা কম্পিউটারের দাম ধরো 25,000 টাকা, এর ওপর কিন্তু ইম্পোর্ট ট্যাক্সটা ডিপেন্ড করছে না। কিন্তু কম্পিউটারের দাম এই যে 25,000 টাকা, এইটা কিন্তু ইম্পোর্টের উপর ডিপেন্ড করছে। ইম্পোর্ট ট্যাক্স ধরো বেড়ে গেল, 20% বেড়ে গেল, তাহলে কম্পিউটারের প্রাইসটাও 20% বেড়ে যাবে, বা 20% না বলে একটা অ্যামাউন্টে বেড়ে যাবে। ইম্পোর্ট ট্যাক্স ধরো এখন দেখা যাচ্ছে একটা চিপ আনতে 2,000 টাকা লাগছে, সে যদি ইম্পোর্ট ট্যাক্সটা 2,000 টাকা হয়, কম্পিউটারের প্রাইস 25,000 টাকা হচ্ছে। এবার ধরো ইম্পোর্ট ট্যাক্স বেড়ে গেল, ইম্পোর্ট ট্যাক্সটা বেড়ে গিয়ে হলো 4,000 টাকা, তাহলে ন্যাচারালি কম্পিউটারের দাম মিনিমাম আরো 2,000 টাকা বাড়বে। কারণ আগে যখন 2,000 টাকা ছিল তখন দাম ছিল 25,000 টাকা, এখন 2,000 থেকে 4,000 হয়ে গেল, মানে 2,000 টাকা বাড়লো। তাহলে এই ক্ষেত্রে এটাও মিনিমাম 2,000 টাকা বাড়বে, যদিও প্রফিটটা ঠিক রাখতে চায়। তার মানে দেখো এই ক্ষেত্রে কম্পিউটারের প্রাইসটা কার উপর ডিপেন্ড করছে? ইম্পোর্ট ট্যাক্সের উপর। কিন্তু ইম্পোর্ট ট্যাক্স কিন্তু কম্পিউটারের প্রাইসের উপর ডিপেন্ড করছে না। এই জায়গাটা বুঝতে পারছো? ইম্পোর্ট ট্যাক্সটা অন্য কিছুর উপর ডিপেন্ড করছে, ইম্পোর্ট ট্যাক্সটা ডিপেন্ড করছে অন্য যেই দেশ থেকে আসছে চিপ তার ইকোনমিক কন্ডিশনের উপর। সেটা আমাদের এখানে ডিসকাশনের বিষয় না। আমার এখানে বিষয় দুটো ভ্যারিয়েবল, উই আর ডিসকাসিং অ্যাবাউট টু ভ্যারিয়েবল, কম্পিউটার প্রাইস এবং ইম্পোর্ট ট্যাক্স। এবার আমার দেখতে হবে কোনটা কার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কম্পিউটার প্রাইসটা এর উপর ডিপেন্ড, কিন্তু এই প্রাইসটা কম্পিউটারের প্রাইসের উপর ডিপেন্ড। এটুকু ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে তুমি এখানে কি বার করতে পারো? ইউ ক্যান ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন প্রাইস অফ কম্পিউটার প্রাইস। কম্পিউটারের দাম কি করে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু ইম্পোর্ট ট্যাক্স। ইয়েস অর নো? যখন 2,000 টাকা ছিল দাম হয়েছিল 25,000 টাকা, 4,000 টাকা হলে দেখা গেল আরো 2,000 টাকা বাড়ছে। তার মানে এখানে তুমি ইউ ক্যান ক্যালকুলেট চেঞ্জ ইন প্রাইস অফ কম্পিউটার, কম্পিউটারের টোটাল দাম কিভাবে চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু ইম্পোর্ট ট্যাক্স। ইম্পোর্ট ট্যাক্স বাড়ার ফলে এটা কত কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তুমি বার করতে পারো। বাট ইউ ক্যান নট, এটা লজিক্যাল, এটা তুমি বার করতে পারো কারণ এটা এটার উপর ডিপেন্ড করছে। বাট ইউ ক্যান নট ক্যালকুলেট চেঞ্জ ইন ইম্পোর্ট ট্যাক্স উইথ রেসপেক্ট টু কম্পিউটার। ইম্পোর্ট ট্যাক্সটা কি করে চেঞ্জ হচ্ছে ডিপেন্ডিং অন কম্পিউটার, এটা বার করতে পারো না, বিকজ এটা তো এটার উপর ডিপেন্ডই করছে না। তুমি তাহলে এটা কি করে ক্যালকুলেট করবে? এটা তো একটা ইললজিক্যাল হয়ে যাবে। বোঝা গেছে? এটা বোঝালাম এই দুটো এক্সাম্পল দিয়ে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্ট and independent variable. All of you understand? একটু রিপ্লাই দেবে। বোঝা গেছে সবার? এবার তোমাদের সিম্পল ম্যাথামেটিক্সে চলে আসছি। সাপোজ y is dependent variable and x is independent variable. এই y টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কার উপর? x এর উপর ভ্যারি করছে, x এর উপর ডিপেন্ড করছে, y টা x এর উপর ডিপেন্ড করছে, ওই জন্য y টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বাট x টা কিন্তু y এর উপর ডিপেন্ড করছে না, x টা ভ্যারিয়েবল ও অন্য বিভিন্ন কারণে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারি করছে। x টাও তার মানে y এর উপর ভ্যারি করছে না। তো এই যে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে ইউজ করা হয় এক্সপ্রেস করা এইভাবে, y is equal to function of x। মানে কি? y is a dependent variable, y depends on x, এর মানে হচ্ছে y depends on x, but f does not depend on y, but sorry x, yes, x does not depend on y। বুঝা গেল? all of you understand? একটু রিপ্লাই দেবে। ওকে, এর উদাহরণ দিতে পারি, ধরো y is equal to ax square plus bx plus c। এখানে দেখো x is a variable, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স এর ভ্যালু ধরো চেঞ্জ হচ্ছে। এবার খুব মন দিয়ে দেখো,
এক্স এর ভ্যালু ধরো 1, তখন ওয়াই এর ভ্যালু কত হবে? এ প্লাস বি প্লাস সি। এক্স এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হচ্ছে, ওয়াই এর উপর ডিপেন্ড করছে না। এক্স ইকুয়াল টু 2 হলো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? এ ইন্টু 2 স্কোয়ার মানে 4 প্লাস বি ইন্টু 2 প্লাস সি। তাহলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হলো কিনা দেখো, 4a প্লাস 2b প্লাস সি। দেখো তাহলে উদাহরণটা দিয়ে বুঝতে পারছো এক্স এর ভ্যালু ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হচ্ছে। এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু একটা পেলে, এক্স এর ভ্যালু যখন 1 থেকে চেঞ্জ হয়ে 2 হয়ে গেল, ওয়াই এর ভ্যালুও চেঞ্জ হলো। তাহলে এখান থেকে বুঝতে পারছি, দেখো দেখো এক্স কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ড করছে না। এই জায়গাটা ক্লিয়ার আছে তো? ওয়াই ইজ চেঞ্জিং ডিউ টু দ্য চেঞ্জ ইন এক্স। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। সো উই ক্যান ফাইন্ড আউট হিয়ার দ্য চেঞ্জ ইন ওয়াই। এই ক্ষেত্রে উই ক্যান ফাইন্ড আউট, এবার ক্যালকুলেশন করব, চেঞ্জ ইন ওয়াই, সবই তো ভ্যারিয়েবল, উই ক্যান ক্যালকুলেট চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ওয়াই এর চেঞ্জটা আমরা ক্যালকুলেট করতে পারি ডিউ টু চেঞ্জ ইন এক্স, বাট we cannot calculate change in x with respect to y, কারণ x তো y এর উপর ডিপেন্ডই করছে না, তাহলে তুমি চেঞ্জ ইন x with respect to y কি করে বার করবে? বোঝা গেল? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। ওকে, সবাই লাইনে থাকো, আমি একটু পেনে কালিটা ভরে দিচ্ছি, এরপরে তোমাদের ডিফারেন্সিয়েশনের মেন ক্যালকুলেশনে যাব। তোমাদের গ্রাফিক্যাল মেথডও প্রচুর আছে, গ্রাফ দিয়ে এটাকে বোঝাতে হবে, তারপরে আমি ডিটেলে বলবো। সেটা হচ্ছে y is equal to, ধরো এখানে আমি লিখি, তাহলে এখানে গ্রাফটা দেখাতে পারবো। y is a function of x, এটাকে কি করে লেখা একটু আগে দেখালাম, মানে y x এর উপর ডিপেন্ড করছে। একটু পরে ধরো x এর ভ্যালু চেঞ্জ হলো, এখানে কি x হচ্ছে x, ধরো নাও x এর ভ্যালু ধরো কিছুটা চেঞ্জ হলো, x ধরো x প্লাস ডেল্টা x হলো, এক্ষেত্রে কত x এর ভ্যালু x, এখানে x হচ্ছে x, তাই তো? যখন x হচ্ছে x এবং y x এর উপর কি করে ডিপেন্ড করছে, y is a function of fx। একটু পরে ধরো x এর ভ্যালু চেঞ্জ হয়ে হলো x প্লাস ডেল্টা x, x প্লাস ডেল্টা x, x এর ভ্যালু চেঞ্জ হলো, x ভ্যারিয়েবল তো, তাহলে y টা কত হবে? y টাও চেঞ্জ হবে, কারণ y তো x এর উপর ডিপেন্ড করছে। তাহলে হ্যাঁ ইয়েস, y এর ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। দেন ইউ ক্যান রাইট y এর ভ্যালুটা ধরো ডেল্টা y হলো, যখন x থেকে ডেল্টা y হলো, x প্লাস ডেল্টা x হলো, তখন y এর ভ্যালু চেঞ্জ হয়ে কি হবে, y প্লাস ডেল্টা y। তাহলে y প্লাস ডেল্টা y কে তুমি কি লিখতে পারো, এটাকে ধরো এক নম্বর নাম দিলাম, এটা কি হবে, f of x প্লাস ডেল্টা x। ক্লিয়ার? yes or no? From this you can calculate change in x, change in x। এখানে দেখো y এর ভ্যালু কতটা চেঞ্জ হলো, এই এক নম্বর আর দু নম্বর দিয়ে দেখো, হাউ মাচ চেঞ্জ ইন y, ফাইনাল ভ্যালু কত হলো y প্লাস ডেল্টা y, আর ইনিশিয়াল ভ্যালু কত ছিল, -y। সো দিস ইজ দ্য চেঞ্জ ইন y
yes or no? This gives you change in y, এখানেই লিখি, চেঞ্জ ইন y, আর x এর ভ্যালু চেঞ্জ কত হলো, x প্লাস ডেল্টা x হচ্ছে ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে x, so this is change in x. Clear all of you? Yes or no? এই চেঞ্জ ইন y টাকে তুমি কি লিখতে পারো, দেখো y প্লাস ডেল্টা y মানে কি, f অফ x প্লাস ডেল্টা x, দেখতেই তো পাচ্ছ 2 নম্বর ইকুয়েশন থেকে, দুভাবেই আমি করিয়ে রাখছি। y প্লাস ডেল্টা y, এটাকে কি লিখতে পারো, f of x plus delta x minus y is what, fx, এটাই লিখলাম আর কিছু না। So this is change in y, তাহলে you can easily calculate change in y বা yes change in y বা variation of y with respect to change in x, মানে x এর রেসপেক্টে y এর চেঞ্জ কত হচ্ছে বার করতে পারো। তো দেখো y এর ভ্যালু কত চেঞ্জ হচ্ছে, এত অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে, তাহলে উপরে চেঞ্জ ইন y কত, f of x plus delta x minus fx, এটা কি হলো চেঞ্জ ইন y। এই চেঞ্জ ইন y কখন হচ্ছে, যখন কিনা x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কত বলো, দিস, যখন x এর ভ্যালু কতটা চেঞ্জ হচ্ছে, x থেকে x প্লাস ডেল্টা x হচ্ছে, তাই তো, একটু রিপ্লাই দেবে এই জায়গাটাই বোঝাবে, x থেকে x প্লাস ডেল্টা x যখন চেঞ্জ হচ্ছে x এর ভ্যালু, তখন y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কত, f of x plus delta x minus fx, yes or no? x এর ভ্যালু এখান থেকে এতটা চেঞ্জ হলে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে এত, তাহলে এই যে x এর ভ্যালু এখান থেকে এতটা চেঞ্জ হচ্ছে, তার মানে কতটা চেঞ্জ হচ্ছে, কতটা অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে, দিস মাইনাস দিস ডেল্টা x, তার মানে ডেল্টা x অ্যামাউন্ট যদি চেঞ্জ হয়, x এর ভ্যালু যদি ডেল্টা x অ্যামাউন্টে চেঞ্জ হয়, y এর ভ্যালু কতটা চেঞ্জ হয়, f of x plus delta x minus fx, তাহলে পার ইউনিট চেঞ্জ ইন x, 1 ইউনিট চেঞ্জ যদি x এর হয় তাহলে কতটা চেঞ্জ হবে y এর, f of x plus delta x minus fx by delta x, এটাই, তার মানে এটাই হচ্ছে সেটা, পার ইউনিট চেঞ্জ ইন x এ y এর ভ্যালু যেটা চেঞ্জ হচ্ছে সেটাকেই বলছে চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা কত হবে, দিস বাই ডেল্টা x। এবার দেখো এটাকে যদি সিম্পলিফাই করো, this is equal to what, f of x plus delta x minus fx মানে কত, this f of x plus delta x এর জায়গায় y plus delta y বসিয়ে দাও, আর fx এর জায়গায় y, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, y y কেটে যাবে, ডেল্টা y বাই ডেল্টা x, সো ডেল্টা y বাই ডেল্টা x কি দিচ্ছে, চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x, ক্লিয়ার, একটু রিপ্লাই দেবে, সো চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x, এর ভ্যালুটা কি হচ্ছে ডেল্টা y বাই ডেল x, এত অবধি ক্লিয়ার, তারপরে ডেল্টা x এর চেঞ্জের জন্য y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে ডেল্টা y, তাহলে 1 ইউনিট চেঞ্জের জন্য কত হবে, ডেল্টা y বাই ডেল x। এইবার চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x, এটা বেরিয়েছে ডেল্টা y বাই ডেল x, এই ঘটনাটা যখন কিনা ডেল্টা x টেন্ডস টু 0 হবে, এইটা মানে আছে একটা, ডেল্টা x টেন্ডস টু 0 মানে কি, ডেল্টা x টা কি বলো, চেঞ্জ ইন x, তাই তো, তো চেঞ্জ ইন x দ্যাট ইজ অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন x যদি ভেরি স্মল হয়, এবার এটা আমি মুছে দিচ্ছি, if amount of change in x is very small, মানে এখানে কি আমরা বার করছি বলো তো,
এক্স এর চেঞ্জের জন্য ওয়াই এর কতটা চেঞ্জ হচ্ছে সেই রেট অফ চেঞ্জটা বার করছে, আর তো কিছুই না, তাই না? এটা মানে কি, চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বা চেঞ্জ অফ ওয়াই ডিউ টু চেঞ্জ ইন এক্স, এটাই বার করছি, বিকজ ওয়াই ইজ ডিপেন্ডেন্ট। তার মানে আমরা ডাইরেক্টলি কি বার করছি, এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইটা এক্স এর উপর কি করে ডিপেন্ড করছে, কি করে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে, সেটাই তো বার করছি। তো এখানে তার মানে এক্স এর যে চেঞ্জটা হচ্ছে, যার জন্য ওয়াই এর চেঞ্জটা হচ্ছে, সেই এক্স এর চেঞ্জটা যদি ভেরি স্মল হয়, if the amount of change in x, that is the amount of change in dependent variable is very small, এটা যদি খুব স্মল হয়, তাহলে সেক্ষেত্রে রেট অফ চেঞ্জ অফ বা রেট অফ চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x কত হবে সেটাকে এইভাবে ডিনোট করা হয়, if the amount of change in x is very small, then এটাকে রেট অফ চেঞ্জও বলতে পারো, রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ ইন y, wrt মানে উইথ রেসপেক্ট টু x, এটাকে ডিনোট করা হয় লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। এই যে এই কেসটাকে যখন নাকি এক্স এর চেঞ্জটা ভেরি স্মল হচ্ছে, সেইটাকেই ডিনোট করা হয় এই ডেল্টা এক্স টেন্স টু জিরো, কারণ এটা মানেই তো এটা ডেল্টা এক্স মানে খুব স্মল যদি হয়, তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল এক্স। এত অব্দি ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে এই জিনিস। হ্যাঁ বলছি, কোন জায়গাটা কত অব্দি বুঝেছো আগে বলো, আগে দেখি কত অব্দি বুঝেছো। হ্যাঁ, এক্স এখানে আমরা কি বার করছি, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো? এক্স চেঞ্জ হলে তার উপর ডিপেন্ড করে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তার জন্যই আমরা বার করতে পারছি কি, রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা বার করতে পারছি কারণ এক্স এর জন্য ওয়াই চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স এর জন্য ওয়াই কিভাবে চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, সেটা এটা হয়েছিল। কারণ দেখেছিলে ডেল্টা এক্স অ্যামাউন্ট চেঞ্জ হলে, এক্স এর ভ্যালু যদি ডেল্টা এক্স অ্যামাউন্ট চেঞ্জ হয়, তাহলে ওয়াই এর চেঞ্জ হচ্ছে ডেল্টা ওয়াই। তাহলে রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স কত হবে, ডেল্টা ওয়াই বাই ডেল এক্স। ক্লিয়ার? এবার এটা যদি বলে দেয় এই ডেল্টা এক্স টেন্স টু জিরো ভুলে যাও, তাহলে এখান থেকে তুমি কি বার করতে পারছো, ডেল্টা ওয়াই বাই ডেল এক্স। এস অর নো, একটু রিপ্লাই দেবে, তাই তো? এর উদাহরণটা কি, ধরো একটা কথা বলছি, ওপরে তো দেখা যাচ্ছে না, ধরো এক্স এর ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, একটা উদাহরণ বলছি, ধরো এক্স এর ভ্যালু, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওয়াই এর ভ্যালু ধরো নিলে ফার্স্টে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়াই কত হবে, ওয়ান স্কোয়ার প্লাস থ্রি। আরেকটা নাও, এর পরের ক্ষেত্রে এক্স এর ভ্যালু ধরো হান্ড্রেড নিলে, তাহলে ওয়াই কত হবে, হান্ড্রেড স্কোয়ার প্লাস থ্রি, তাই তো? ইয়েস আর নো? তাহলে দেখো ওয়াই এর ভ্যালু চেঞ্জ কত হলো, এক্স এর ভ্যালু চেঞ্জ কত হলো, এক্ষেত্রে ডেল্টা এক্স কত বলো তো, 99, তাই তো? আর ওয়াই এর ভ্যালু ডেল্টা ওয়াই কত হবে দেখতে পারো, ওয়ান প্লাস থ্রি করে ফোর, আর এটা হচ্ছে হান্ড্রেড, হান্ড্রেড স্কোয়ার প্লাস থ্রি মাইনাস করলে যা হয়, মানে কত হবে, থ্রি মাইনাস ফোর, এইটা হবে ডেল্টা ওয়াই। ইয়েস আর নো, একটু রিপ্লাই দেবে, ও যখন বললে এটা বলে দিই। ক্লিয়ার? এটা করলে যাবে, তাহলে এখানে দেখো ডেল্টা এক্স কত, এক্স এর ভ্যালু চেঞ্জ কত হয়েছে, 99। এটা কিন্তু তুমি বলতে পারো না ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো ভেরি ভেরি স্মল, মানে কি এক্স এর চেঞ্জটা যেন খুব স্মল হয়, তখনই তুমি ডেল্টা ওয়াই বাই ডেল এক্স এর জায়গায় ডেল্টা এক্স টেন্স টু জিরো বলতে পারো। তাহলে ডেল্টা এক্স টেন্স টু জিরো ফর্মুলাটা এটা কখন হবে, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু, এই উদাহরণ দিয়ে বলি, এক্স স্কোয়ার প্লাস থ্রি, এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে ওয়াই কত হবে, ওয়ান স্কোয়ার প্লাস থ্রি, যখন এক্স এর ভ্যালু ওয়ান, একটু পরে ধরো এক্স এর ভ্যালু হলো 1.001, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, 1.001 এর হোল স্কোয়ার প্লাস থ্রি। এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কতটা চেঞ্জ হচ্ছে বলো তো, 0.001। তো এই জিনিসটাকে এক্স এর ভ্যালু খুব স্মল চেঞ্জ হয়ে গেল না, পয়েন্ট একের থেকে অনেক ছোট, তো এই জিনিসটাকে তুমি বলতে পারো ডেল্টা এক্স টেন্স টু জিরো। এটা আরো ক্লিয়ার হবে যখন আমি গ্রাফ করাবো। এত অব্দি ক্লিয়ার?
তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা এক্স টেন্স টু জিরো আর ডেল্টা এক্স নট টেন্স টু জিরো? আগেরটা উদাহরণ ছিল কি, যখন 1 থেকে 1000 হলো এক্স এর ভ্যালুটা, ওটা ডেল্টা এক্স টেন্স টু জিরো বলতে পারো না, কারণ ডেল্টা এক্স এর ভ্যালুটা অনেক বড়। কিন্তু এই ক্ষেত্রে তুমি বলতে পারো ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা খুব কম। তাহলে এই ক্ষেত্রে তুমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা পাবে, ডেল্টা ওয়াই কত হবে বলো এক্ষেত্রে? এটা স্কোয়ার প্লাস 3 বাই এটা স্কোয়ার, এটা মাইনাস করে দাও, তাই তো? মানে এটা তুমি কি পাচ্ছ অ্যাকচুয়ালি, এটা তুমি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই পাচ্ছ। আগের ক্ষেত্রে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কত ছিল? ওটা আমি লিখিনি, ভুল করে লিখতে পারিনি, ওটা ওয়াই লিখে দিলাম। কত হয়েছিল মনে আছে আগের ক্ষেত্রে ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটা? যখন এটা 1000 100 হয়ে গেছিল, 100 স্কোয়ার প্লাস 3 ওয়াজ দ্য ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ইন দ্য প্রিভিয়াস কেস, তাই তো? তো এই ক্ষেত্রে তোমার ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা হবে, কত হবে তুমি বার করতে পারো। ডেল্টা ওয়াইটা বার করে দাও, এটা মাইনাস দিস বাই ডেল্টা এক্স এর জায়গায় কি লিখবে? 0.001। আর ডেল্টা ওয়াইটা দিস মাইনাস দিস করবে, তাহলে যেটা হয় আলটিমেটলি দেখবে 1.001 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে যা হয়। তো এইটাকে তুমি বলতে পারো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা বেরোবে, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। একই আগের ক্ষেত্রে তুমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বার করছিলে, কিন্তু এটার সাথে একটা পার্থক্য কি না, এই ক্ষেত্রে চেঞ্জ ইন এক্স ইজ ভেরি স্মল। তুমি ডেল ওয়াই মানে রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বার করছো, এক্ষেত্রে কি রেট চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ এক্স ইজ ভেরি স্মল। ইয়েস অর না, বুঝতে পেরেছো সবাই? জয়িতা এন্ড অল অফ ইউ। মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, সেটার চেঞ্জ খুব স্মল। তো সেই ক্ষেত্রে রেট অফ চেঞ্জ, এটা কি আলটিমেটলি যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে বলো, রেট অফ চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াই যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি ওয়াই যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্টের উপর কিভাবে ডিপেন্ড করছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল এক্স। আর ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, যখন নাকি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা খুব স্মল অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে ডেল্টা ওয়াই বাই ডেল এক্স যেটা হবে, এটাকেই বলা হয় ডিওয়াই ডিএক্স দিয়ে। এই জিনিসটাকে ডিনোট করা হয় ডিওয়াই ডিএক্স দিয়ে। মানে ডিওয়াই ডিএক্স ইজ নাথিং বাট the expression which shows rate of change in y, rate of change in y with respect to x when the change in x is very small. তাহলে ফিজিক্যাল জিনিসটা বোঝা গেছে? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। বাকিরা? আচ্ছা, আজকে আমি এর থেকে বেশি পড়াতে চাইছি না, একটাই কারণ, কারণ এটা বেশি হয়ে গেলে ডিফারেন্সিয়েশন, তখন তোমাদের মাথায় ঢুকবে না। আজকে এত অব্দি কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে। এর পরের দিন যেটা আমি গ্রাফিক্যালটা বোঝাবো, এই তোমরা যেটা বুঝে গেলে এখন ডিওয়াই ডিএক্স কাকে বলে সেটা বুঝলে এখন অব্দি, একদম সিম্পল ম্যাথমেটিক্সটা বুঝলে, আরো বেশি বুঝেছো অনেকের থেকেই তোমরা, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা বার করতে পারো। এই জিনিসটার কনসেপ্ট তোমরা বুঝেছো। এটা অনেক কাজে লাগবে যখন নাকি তোমরা ডিফারেন্সিয়েশন দিয়ে অঙ্ক করতে যাবে। অনেক ওই ভেলোসিটি অ্যাক্সেলারেশন দিয়ে দেখবে টি এর রেসপেক্টে টি ভি ভেলোসিটি বলে দেবে টি এর টাইমের উপর কি করে ডিপেন্ড করছে, সেখানে অনেকে একটা ভুল করে। সেই ভুলটা তোমরা করবে না, সেটা তোমরা নিজেরাই ফিল করবে। ওই জন্যই আজকের ক্লাসটা এতটা আমি ডিটেলে পড়ালাম, কারণ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা বুঝতে হবে। এইবার তোমরা একটা জিনিস দেখবে, তোমরা আমাকে বলবে এত অব্দি যখন সবাই বুঝেছো, আশা করি সবাই বুঝেছো, তোমরা কি এটা বার করতে পারবে? ডিওয়াই ডিএক্স তো বার করতে পারছো, ক্যান ইউ ক্যালকুলেট ডিএক্স ডিওয়াই? এটা কি বার করতে পারবে? বলো, প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, ক্যান ইউ ক্যালকুলেট ডিএক্স ডিওয়াই? এটা কি এরকম হবে? ম্যাথমেটিক্স দিক দিয়ে দেখতে গেলে এরকম বলতে পারো যে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, তাই তো? এটাই হবে ডেল্টা ওয়াই বাই ডেল এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে ডেল্টা এক্স ডিএক্স ডিওয়াই কি হবে? ডেল্টা এক্স ডেল ওয়াই বাই ডেল্টা ওয়াই লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। আচ্ছা, এটা কি ক্যালকুলেট করতে পারো? একটু বলবে সবাই। আর ইউ এবল টু ক্যালকুলেট দিস? বলবে। Very good. This is the appropriate 100% clear answer.
বিকজ এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো তুমি যখন এটা করতে যাচ্ছ তার মানে তুমি কি ক্যালকুলেট করছো? ইউ আর ট্রাইং টু ক্যালকুলেট দ্য ডিপেন্ডেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা মানে কি? ডিওয়াইডিএক্স মানেটা কি? ডিপেন্ডেন্সি অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ও এই এক্স এর উপর কি করে ডিপেন্ড করছে সেটা বার করতে পারে। এটা এটা কি? ইউ আর ট্রাইং টু ক্যালকুলেট ডিপেন্ডেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট মানেই বলে দিচ্ছে ও কারোর ওপর ডিপেন্ড করে না। ইন্ডিপেন্ডেন্ট। এক্স ইন্ডিপেন্ডেন্ট, ও ওয়াই এর ওপর ডিপেন্ড করে না। তো তুমি কি করে বার করবে যে এটা অ্যাকচুয়ালি এটা মানেটা কি? এক্স ওয়াই এর রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই এর রেসপেক্টে কত কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এক্স তো প্রথম কথা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডই করে না। তাহলে তুমি কি করে ওর উপর কি করে ডিপেন্ড করছে সেটা বার করবে? সো ইট ইজ ইম্পসিবল। বোঝা গেছে? ইয়েস অর নো অল অফ ইউ? ইট ইজ নট পসিবল। হ্যাঁ বলো। না ওটা এক্সাম্পল দিচ্ছি আমি, y is equal to x স্কয়ার প্লাস 1 যেটা বলছি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি আমি, যে y is equal to ফাংশন অফ x, y is a function of x মানে কি? y x এর উপর ডিপেন্ড করছে। তো একটা উদাহরণ দিয়ে বলেছি y x এর উপর কি করে ডিপেন্ড করছে। ধরো একটা y is equal to x স্কয়ার প্লাস 3, এই অনুযায়ী ধরো y x এর উপর ডিপেন্ড করছে। তাহলে সেক্ষেত্রে তুমি what will be the expression of delta y and what will be the expression of delta x, delta x এখানে কত হবে সেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। তাহলে ডেল্টা এক্স এই ক্ষেত্রে এটা হলো, ডেল্টা ওয়াই কত হচ্ছে সেটা বুঝিয়েছি। যে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো এটার মানেটা কি? এই যে এটা হচ্ছে এক্সাম্পল। এর আগের উদাহরণে এক্স 1 থেকে 1000 হয়ে গেছিল, সেটা ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হবে না। ওকে, এবার তোমাদের বলে দিই যেটা হবে, যেটা সবাই করে, যেটা সবাই করে আজকে এত অব্দি থাকবে, গ্রাফিক্যালে আমি যাব না। একটু টাচ করে দিই তোমাদের ভেলোসিটি অ্যাক্সেলারেশন, এরকম অনেক অঙ্ক দেখবে যে v ইজ ইকুয়াল টু ধরো বলে দিয়েছে at স্কয়ার বা ভেলোসিটি যেটা বলে ধরো 3t স্কয়ার প্লাস 2t কিউব, where time is t is time, t is time। ডিফারেন্সিয়েশন পরের দিন আমি সব গ্রাফিক্যাল মেথড করাবো, এবং গ্রাফিক্যাল মেথড করানোর পরেও যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের তোমাদের কি বলে ফর্মুলা আছে, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, dx dy dy dx এর অনেক ফর্মুলা আছে, সেগুলো আমরা পড়বো বলবো পরের দিন, চিন্তা নেই। তো বেসিক জায়গাটা বোঝো। এইখানে ধরো এরকম অনেক অঙ্ক আছে সেটা এখন করতে পারবে না, কিন্তু আমি রাস্তাটা বলে দিচ্ছি, এটা ভুল করে না। v is equal to this বলে দিয়েছে, vটা কি? ভেলোসিটি। tটা কি? টাইম। অলওয়েজ রিমেম্বার টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে কি ভেলোসিটিটা টাইমের উপর ডিপেন্ড করছে, টাইমের উপর সবাই ডিপেন্ড করে, টাইম কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না। এই জিনিসটা নিশ্চয়ই সবাই জানো। একটা ইংলিশে কথা আছে কি জানি, টাইম এন্ড টাইড বা টাইম এন্ড ওয়েভস ডিপেন্ডস অন নান, এরকম একটা কথা আছে তো। ইয়েস অর নো? ওয়েভ, সমুদ্র স্রোত এবং টাইম কারোর উপর ডিপেন্ড করে না। সো টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই জিনিসটা সারা জীবন মনে রাখবে, এটা খুব কাজে লাগবে। তো তুমি যখন এক্ষেত্রে দেখতে পারবে অ্যাক্সেলারেশনকে বলা হয় ডিফারেন্সিয়েশনে, কেন বলা হয় সেটাও পরে জানতে পারবে। অ্যাক্সেলারেশন শর্টে লিখলাম, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু dv dt, দ্যাট ইজ চেঞ্জ ইন v উইথ রেসপেক্ট টু t, মানে ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তো এখানে দেখো টাইমটা কি? ইন্ডিপেন্ডেন্ট। তো তুমি ডিভিডিটা বার করতে পারো। এখানে ডিভিডিটি বার করার মাধ্যমে তুমি কি বলছো, কি বার করছো? রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটা তুমি বার করতে পারো। ইউ ক্যান ক্যালকুলেট। এবার অনেকে ভুল করে করে কি সুবিধার জন্য, এই অঙ্কটা যদি একটু ঘুরিয়ে দেয়, অনেকে কি করে ডিটি ডিভি বার করে এবং বলে ইট ইজ নট ইজি, বাট এটা এটা ঠিক যে অনেকে যেটা করতে চায় যে ডিভিডিটি, তো ডিভিডিটি লিখতে পারি 1/dtdv, তাই তো? তাহলে এখানে লিখতে পারে ডিটি ডিভি করে কি 1/অ্যাক্সেলারেশন, এ যখন ডিভিডিটি তাহলে 1/a হবে, 1/এটা কি হবে বলো? 1/ডিভিডিটি বা ডিটি ডিভি, সবাই এটা বার করে, ডিটি ডিভি বার করে নিল, তারপর এটাকে উল্টো দিলে অ্যাক্সেলারেশন বার করে। বুঝতেই পারছো 1/a মানে এ যদি এটা হয় তাহলে 1/a এটা হবে। এবার 1/a টা বার করে নিল, তাহলে এটা বেরিয়ে যাবে উল্টো করে। তো অনেকে অনেক অঙ্ক আছে সেক্ষেত্রে কি করে, এইটা বার করে। ধরো
এই অঙ্কর ক্ষেত্রে তুমি এটা করবে, ধরো ভেলোসিটি ইজ ইকুয়াল টু বলে দিল 3/t, 3/t বা 3t⁻²। এইসব অঙ্ক করতে গিয়ে করে কি অনেকে ডিটি/ডিভি বার করে। কারণ এটা মানে কি লিখতে পারো, এটাকে যদি তুমি একটু ভাঙো তাহলে কি হবে, v² = 9t, তাই তো? দেখো v² এটা স্কোয়ার করে দাও 9t, yes or no? মানে এটাকে লিখতে পারো t = v²/9, একটু রিপ্লাই দেবে, তাই তো? তাহলে তুমি এখানে বার করতে পারো ডিটি/ডিভি। তুমি ডিফারেন্সিয়েশনের ল জানো না, রুলস জেনে গেলেই এটা সবাই এগোতে যায়, সবাই করতে পারে। সেটা পরের দিন আমি বলবো। অনেকে এটা তাহলে করতেই পারে, যদি তুমি ডিফারেন্সিয়েশনের রুল জানো তাহলে তুমি ডিটি/ডিভি বার করতে পারো, কিন্তু ডিটি/ডিভি তো কখনোই পসিবল না। বুঝতে পারছো কেন? বিকজ টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তুমি টাইমের, এটা মানে কি, তুমি টাইমের চেঞ্জ বার করছো উইথ রেসপেক্ট টু ভি, হুইচ ইজ নট পসিবল। ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এই এই ফাঁদে কেউ পা দেবে না, এরকম একটা ট্র্যাপ কিন্তু এর সলিউশন করা যায়, এটাও তোমাকে ডিভিডিটি করেই এগোতে হবে। এই প্রবলেমের এই প্রবলেমের সলিউশনও তোমাকে ডিভিডিটি বার করেই বার করতে হবে, এটা করা যাবে, ডিফারেন্সিয়েশনাল ফর্মুলা জানলেই করতে হবে। কিন্তু অনেকের সুবিধার্থে করে কি, এই v²=this, এইখানে সাজিয়ে এনে এবার সুন্দর ডিটি/ডিভি বার করে। এবার কিভাবে ডিটি/ডিভি বার করে যেটা বেরোলো সেটা তো পরের ব্যাপার, ক্যালকুলেশন। তাহলে ডিটি/ডিভি মানে কি বলতে পারো, 1/a। তার মানে 1/a বেরোলো, তাহলে এ কি হবে, উল্টে ধরে অ্যাক্সেলারেশন পেয়ে যাবে, পুরো কেটে একটা লম্বা জিরো পেয়ে যাবে, আর কিচ্ছু পাবে না, এ বিগ জিরো। বিকজ তুমি যেই ডিটি/ডিভি করছো তুমি রুলের ভায়োলেশন করছো, তুমি টাইমের চেঞ্জ বার করছো উইথ রেসপেক্ট টু ভেলোসিটি, হুইচ ইজ নেভার পসিবল। টাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো টাইম, কারণ এটা মানে কি, তুমি কি ক্যালকুলেট করছো, টাইম ভেলোসিটির উপর কি করে ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে সেটা বার করছো, যেটা কখনোই সম্ভব না। তো এই জিনিসটা যেন মনে রাখে, টাইম অলওয়েজ নিচে থাকবে, টাইমের রেসপেক্ট, এটা মানে কি টাইমের রেসপেক্টে ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করছে, সেটা সম্ভব, অলওয়েজ সম্ভব, বিকজ এভরিথিং ইজ ডিপেন্ডস অন টাইম। সবকিছু টাইমের উপর ডিপেন্ড করে। এই ক্ষেত্রে যেমন সেই এক্সপ্রেশনটা বলে দিয়েছে, তুমি এটা বার করতে পারো। কিন্তু ইউ কান্ট গো টু দিস ওয়ে, ডিটি/ডিভি কখনো বার করতে যাবে না, এটা আমি রিস্কটাও বলে দিলাম, ঠিক আছে? তবে তোমাদের আজকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জিনিসটা ক্লিয়ার হলো। এর পরের দিন যেটা পড়াবো ডিফারেন্সিয়েশনের গ্রাফ, গ্রাফ থেকে দেখাবো যে ডিভাই ডিএক্স, এটা এত তো ডিভিডিটি গেল, আজকে যেটা বলেছি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে কি বার করা হয়। পরের দিন দেখবে ডিওয়াই ডিএক্স এর মাধ্যমে স্লোপ বার করা হয়, ডিওয়াই ডিএক্স গিভস ইউ দ্য স্লোপ অফ এ কার্ভ। কেন হয় সেটা বলে দেবো, খুব বুঝতে পারবে। ডিওয়াই ডিএক্স গিভস দ্য স্লোপ অফ এ কার্ভ। ঠিক আছে, গুড নাইট টু অল অফ ইউ। সৃজিতা তোমার অর্ক মানে সৃজিতা তোমার আজকে 8:30 থেকে 9:30 থেকে ক্লাস আছে নাকি? সৃজিতা, ওকে, গুড নাইট টু অল অফ ইউ।